একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা তার ভিশন। ফলে তার এই আদর্শের সাথে তো এনসিপির আদর্শ তো মিলবে না। তো আপনার কি মনে হয় যে আপনাদের এই সিদ্ধান্তটা ভুল ছিল? না, আমাদের এই সিদ্ধান্ত ভুল ছিল না। প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি প্রিয় দর্শক, ডয়চে ভেলের বন কার্যালয় থেকে স্বাগত জানাচ্ছি আমি আরাফাতুল ইসলাম। আজ আমাদের সঙ্গে রয়েছেন জুলাই গণ আন্দোলনের সবচেয়ে পরিচিত মুখ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। আমরা তার সঙ্গে কথা বলবো বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ, বাংলাদেশ ভারত সম্পর্ক সহ নানা ইস্যু নিয়ে। জনাব নাহিদ ইসলাম, ডয়চে ভেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে শুরুতেই যে বিষয়টি জানতে চাই, আসলে আপনি মাত্র 28 বছর বয়সে আপনি একই সঙ্গে সংসদ সদস্য, একটি অপেক্ষাকৃত নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন এবং একই সঙ্গে জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ। তো এত কিছু কিভাবে সামলাচ্ছেন? আমরা তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছি। গণ অভ্যুত্থান আমাদের জন্য একটা বড় অভিজ্ঞতা, আমরা যারা এটাতে অংশগ্রহণ করছি। ফলে বয়সের বাদ সীমা এটা আছে, অনেক জায়গায় এটা প্রবলেম হয়, কিন্তু ওই অভ্যুত্থানের অভিজ্ঞতা আমাদের এগুলোকে আসলে বয়সের অনেক কিছুকে আমরা অতিক্রম করছি তখন। ফলে এখন একটা পরিস্থিতিতে আসছে যেখানে সারা দেশেই তরুণদের একটা জাগরণ বা রাজনৈতিক উত্থান আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে, দক্ষিণ এশিয়াতে এবং পুরো দুনিয়া ব্যাপী। তো সেই জায়গা থেকে সবাইকে মিলিয়েই আসলে আমরা চলতেছি। বয়স সেখানে খুব একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে না। আচ্ছা, তো এই যে জুলাই গণ অভ্যুত্থান, যে রক্তাক্ত গণ অভ্যুত্থান, তার মানে নেতৃত্বে যারা ছিলেন তার মধ্যে আপনিও অন্যতম, এবং সেই গণ অভ্যুত্থানে শত শত শিশু, কিশোর, তরুণ, যুবক এর প্রাণ গেছে। অনেকে এখনো আহত, কেউ পঙ্গু, কেউ চোখে দেখছে না। তো এরকম একটা আন্দোলনের পর প্রায় ২ বছর হতে চলল। তো এই ২ বছরে সেই আন্দোলনের প্রত্যাশিত কোনো পরিবর্তন কি আপনি দেখতে পাচ্ছেন? না, আন্দোলনের প্রত্যাশিত পরিবর্তন আমরা দেখতে পাই নাই। এটা আমরা সামষ্টিকভাবে অনেকগুলা জায়গায় ব্যর্থ হয়েছি। আমাদের যেটা আন্দোলনের প্রত্যাশা ছিল যে এইটা শুধুমাত্র শেখ হাসিনার পতনের আন্দোলন না, একটা সরকার পতনের আন্দোলন না, এটা রাষ্ট্র সংস্কার একটা বৃহত্তর কর্মসূচি। যে দেশ পরিবর্তন হবে, দেশের অর্থনৈতিক বৈষম্য দূর হয়ে আসবে, দুর্নীতি বন্ধ হবে, এবং রাষ্ট্র কাঠামোর সব জায়গায় একটা সংস্কার, গণতান্ত্রিক যে সংস্কারের জায়গাটা। তো সেই জায়গা থেকে তো জুলাই সনদ, ঐকমত্য কমিশন, এবং সেটা কিন্তু ঐকমত্য কমিশনও খুবই ক্ষুদ্র কিছু জায়গা নিয়ে কাজ করেছিল। রাজনৈতিক সংস্কার, কিছু সাংবিধানিক সংস্কার, আরো বৃহত্তর সংস্কারের প্রয়োজন। তো সেগুলো তো আমরা মনে হচ্ছে ব্যর্থ হচ্ছি, বারবার মুখ থুবড়ে পড়ছে। জুলাই সনদ আশার আলো দেখতেছে না। গণভোট হলো যেখানে সবাই, একবার তো জুলাই গণ অভ্যুত্থানে সবাই মেন্ডেট দিল, রাস্তায় নেমে এসে জীবন দিয়ে রক্ত দিয়ে। গণভোটও কিন্তু সবাই মেন্ডেট দিল, তো সেটাও আবার আশার আলো দেখছে না। তো সামষ্টিক ভাবে তো আমরা বলবো যে এটা সামগ্রিক ভাবে যে আমরা তো আসলে সফলতা দেখি নাই। হয়তো আওয়ামী লীগ নাই, মানুষের মত প্রকাশের অধিকারটা অনেকখানি এসেছে, একটা নির্বাচন হয়েছে, নানান প্রশ্ন সবকিছু সহই, কিন্তু সামষ্টিকভাবে এই যে পরিবর্তন যতটুকু এসেছে এটাকে আমরা ধরে রাখতে পারবো না যদি আমরা কাঠামোগত পরিবর্তন না করি। তো এই জায়গাটাতে মানে ঘাটতি কোন জায়গায়? মানে আপনি কি এই বিষয়টা বুঝতে পারছিলেন নির্বাচনের আগেই যে এরকম একটা পরিস্থিতি হতে পারে জাতীয় নির্বাচন হওয়ার পর? কারণ আমরা দেখলাম সংসদের ১ম অধিবেশনে জুলাই জাতীয় সনদ ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার আলোচনায় এসেছে, কিন্তু বিএনপি সেখানে বারবার নোট অফ ডিসেন্টে আটকে যাচ্ছে। আবার যখন গণভোটের আলাপ হচ্ছে, গণভোটও বিএনপি প্রত্যাখ্যান করছে না। কিন্তু সেই গণভোটে তো আসলে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো নিয়েই মূলত গণভোটটা হয়েছে। তো এই যে এরকম একটা পরিস্থিতি হবে, এটা কি আপনারা আগে থেকেই বুঝতে পারছিলেন কিনা? বিশেষ করে আপনি? হ্যাঁ, আমরা মোটামুটি বুঝতে অন্তত এটা বোঝা যাচ্ছিল। আপনি দেখবেন যে গণ অভ্যুত্থানের পরে আহ অন্তর্বর্তী সরকার হওয়ারও আগে বিএনপি একটা কর্মসূচি নিয়েছিল, একটা সমাবেশ। সেই সমাবেশে তারা নির্বাচনের দাবি জানিয়েছিল। ফলে এটা কিন্তু অভ্যুত্থানের পরে, অভ্যুত্থান সবাই একসাথে করলো, অভ্যুত্থানের পরে খুবই পরিষ্কার হয়ে গিয়েছিল যে বিএনপি নির্বাচন চাচ্ছে। এই বিদ্যমান কাঠামোটাকে রেখে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে যেতে চাচ্ছে, তারা ক্ষমতায় এসে তাদের মতো করে সংস্কার করতে যাচ্ছে। আমরা বলছিলাম না, এখন আমাদের এখনই সংস্কারগুলো করা প্রয়োজন। রাজনৈতিক সরকার, রাজনৈতিক দল এসে নানান স্বার্থের কারণে সংস্কার করতে পারে না। ফলে এই মানে দ্বৈততা বা বিভক্তি তখন থেকে শুরু হয়েছিল ঐকমত্য কমিশনে। তারা আসলে যেতেই চায় নাই,
সেই সময়, এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু লাস্ট অধিবেশনের লাস্ট বক্তব্যে এটা খুবই পরিষ্কার করেছে, তারা আসলে এক প্রকার জনচাপ তখন ছিল, সেটার কারণে তারা ঐকমত্য কমিশনে গিয়েছে, গণভোটে রাজি হয়েছে। ফলে এবং নানান শক্তি, সেই সময় ছাত্ররা কিন্তু রাজপথে ছিল, অন্তর্বর্তী সরকারকে নানাভাবে বিতর্কিত করা, ছাত্রদের নানাভাবে বিতর্কিত করা, বৈষম্যকে দানা বাঁধতে না দেওয়া, নাগরিক পার্টি কমিটি আমাদের যেটা, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা, গোপালগঞ্জে আমাদের উপরে হামলা করা, নানান জায়গায় মিডিয়া ট্রায়াল তৈরি করা, যাতে এই নতুন শক্তি তৈরি হতে না পারে। কারণ আমরা যেহেতু সংস্কারটা চাচ্ছিলাম, পরে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলা তারা পুরনো ব্যবস্থাকেই আসলে সাবস্ক্রাইব করেছে এবং সেটাকেই টিকিয়ে রাখতেছে। বিএনপির মাঝে, মাঝে বিএনপির তরফ থেকে যখন বিএনপির সঙ্গে কথা বলি, তাদের ২-১ জন বলার চেষ্টা করেন যে, এই যে একটা লম্বা সময় প্রায় ১.৫ বছর অন্তর্বর্তী সরকার পার করেছে, এই ১.৫ বছরে আসলে অন্তর্বর্তী সরকার পার না করে যদি ১ম ৩ মাস বা ৬ মাসে একটা নির্বাচন হতো, সেক্ষেত্রে দেখা যেত যে আপনারা যারা এই আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের অনেক বেশি নির্বাচনে জয়ী হওয়ার একটা সুযোগ ছিল। কেউ এমনটাও বলেন যে হয়তো ৫০ টার মতো আসন আপনারা তখনই পেতেন যদি নির্বাচনটা জুলাই গণ আন্দোলনের ৬ মাসের মধ্যে হতো। কিন্তু যেটা হয়েছে যে এই যে সময়টা চলে গেল, এর ফলে আপনাদেরও জনপ্রিয়তা কমেছে। পাশাপাশি এই যে লম্বা সংস্কারের আলোচনা, দেখা যাচ্ছে যে সেগুলো এখন কোনো কাজেই লাগছে না। তো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? তা সেটা আপনি বলতে পারেন আমাদের কৌশলগত ভুল কিনা। নেপালে আমরা দেখেছি তারা অভ্যুত্থানের পরে নির্বাচনের দিকে গেছে, কিন্তু এইখানে যেটা, আমরা তো আসলে আমরা দল গঠন করব, আমরা নির্বাচন করব, নির্বাচন করে আমরা সংসদে যাব বা আমরা এসে এই সংস্কারগুলো করবো, এই ব্যাপারে তো আমাদের আহ প্রস্তুতি বা পরিষ্কার ধারণা ছিল না। আমরা তো আসলে ছাত্র রাজনীতিতে ছিলাম, ছাত্র আন্দোলনে ছিলাম, সেখান থেকে একটা গণ অভ্যুত্থানের পরে আসলে সরকার গঠনের বা দেশ পরিচালনার দায়িত্বটা আমাদের উপরে চলে এসেছিল। সেই জায়গা থেকে আমাদেরকে অন্তর্বর্তী সরকার করতে হয়েছে। ফলে আমরা চেয়েছিলাম এই অন্তর্বর্তী, প্রথমে চেয়েছিলাম অন্তর্বর্তী সরকারটা জাতীয় সরকার হোক, সকলের সমন্বয়ে আমরা একটা সময় নিয়ে কিন্তু সেইটা আসলে, এবং আমার কাছে মনে হয় যে যদি নির্বাচন হতো একদম প্রথমেই, তাহলে এটারও সুযোগ থাকতো যে যতটুকু আমরা যে জুলাই সনদ নিয়ে কথা বলছি, ঐকমত্য কমিশনে আলোচনা হলো, আমাদের যে সংস্কার প্রয়োজন, কি কি সংস্কার প্রয়োজন, এই আলোচনাও হয়তো হতো না। কারণ আমরা তো এখন দেখছি বিএনপি ক্ষমতায় এসে তারা তো এত আলোচনার পরে সবকিছুকে অস্বীকার করছে। তো তখন আসলে কোন শক্তি ক্ষমতায় আসবে সেটার উপর কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করা লাগবে। আচ্ছা। আরেকটা বিষয় একটু আপনার সাথে জানতে চাই যে, এই যে সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস, আপনি কিছুদিন আগে বলেছিলেন যে আসলে তারও রাজপথে এসে আন্দোলনে করা উচিত অর্জনগুলো ধরে রাখার জন্য, এবং কয়েকদিন আগে আপনি মন্তব্য করলেন যে তাকে আসলে একরকম জোর করে লন্ডনে পাঠিয়ে তারপরে বিএনপির সঙ্গে একটা সমঝোতা করানো হয়েছে। তো বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে তার কি বা করার আছে? তিনি তো দায়িত্ব ছেড়ে দিয়েছেন, তিনি তার আগের কাজে ফিরে গেছেন। না, আমি যেটা বলেছি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ যারাই উপদেষ্টা ছিলেন তারা কিন্তু দায়বদ্ধ নানান কারণে। এটা কিন্তু একটা অর্ডিনারি কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল না, যেটা 111 বা এর আগের বিভিন্ন সময়ে হয়েছিল। আমাদের অনেকে এটাকে খুবই এরকম একটা অর্ডিনারি কেয়ারটেকার গভর্নমেন্ট মনে করতেছে, যে একটা পাওয়ার ট্রানজিশনের জন্য একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে। এটা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারটা এসেছিল, গণ অভ্যুত্থানের ফসল হিসেবে, এবং তারা কিছু রেসপন্সিবিলিটি নিয়েছিল জাতির সামনে, সেগুলো কিন্তু তারা বলেছিল তারা সংস্কার করবে, বিচার করবে, নির্বাচন করবে। তাহলে তারা শুধু নির্বাচনটা ঠিক মতো করে ক্ষমতা হস্তান্তর করলো, কিন্তু সংস্কার বিচারের কি হবে, এই প্রশ্ন, এই দায়বদ্ধতা তাদের আছে, এটার উত্তর তাদেরকে আজ হোক কোনো না কোনো সময় তাদেরকে দিতে হবে। আমাদেরকে কিন্তু দিতে হচ্ছে, আমরা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম, যে কিসের কি পরিবর্তন হলো, সংস্কার কেন হলো না, কেন আসলে এই উপদেষ্টা পরিষদ গঠন করা হলো, তাহলে আমাদের যেরকম দায় প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে, তাদেরকে তো আমরা সম্মুখীন করবো, জনগণ করবে এবং করতেছেও। তো অধ্যাপক মোহাম্মদ ইউনুস তো আপনাদের পছন্দ ছিল এবং আপনারাই জোর দিয়ে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান করেছেন। তো আপনার কি মনে হয় যে আপনাদের এই সিদ্ধান্তটা ভুল ছিল? না, আমাদের এই সিদ্ধান্ত ভুল ছিল না। প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি ওই সময় আমাদের দেশে আর কোনো বিকল্প ছিল না, এবং আহ দেশের ভৌগোলিক রাজনীতি, ভূ রাজনীতি, আন্তর্জাতিক চাপ, অনেকগুলো জায়গাতে প্রফেসর ইউনুস আহ ভালোভাবে সামাল দিয়েছে। প্রফেসর, বরং সবাই চেয়েছিল প্রফেসর ইউনুস যাতে তাকে ঠিক মতো কাজটা করতে দেওয়া হোক। তো তাকে নানাভাবে আপনি দেখবেন যমুনার সামনে যেভাবে আন্দোলন করে পরিস্থিতি ঘোলাটে করা হয়েছিল, প্রচুর শাহবাগ আন্দোলন, নানান জায়গায়, এখন আপনি কোনো আন্দোলন কিন্তু ওইভাবে দেখতে পাবেন না আর কি।
তো এই যে একটা পরিস্থিতি, রাজনৈতিক সহায়তাটা তিনি পান নাই, রাজনৈতিক ব্যাকআপটা তিনি পান নাই। আর ছাত্রদের সমর্থন ছিল, বাট ছাত্ররা তো সেই সময় সংগঠিত ছিল না এবং ছাত্রদেরকে সংগঠিত সেই সময় হতেও দেওয়া হয়নি। ফলে প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের তাকে চুজ করাটা ভুল সিদ্ধান্ত ছিল না, এবং সকল দলই সেটাকে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো সম্মতি দিয়েছিল। কিন্তু ওনার পারফরমেন্স নিয়ে আমাদের সবারই তো একটা ডিসস্যাটিসফ্যাকশন আছে আর কি, যেটা আমরা আরো তো পরিবর্তন চেয়েছিলাম। আচ্ছা। আরেকটি বিষয় আপনার কাছে একটু আমরা জানতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে এবং প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশকে এই চুক্তির ১৩১ টি শর্ত মানতে হবে, যুক্তরাষ্ট্রকে মানতে হবে ৬ টি। তো এই চুক্তি আপনি কিভাবে দেখছেন? এই চুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা, সেটা নিয়ে আসলে সংসদে আলাপ আলোচনা করার কোনো সুযোগ আমরা পাইনি। এবং এই চুক্তিটা, আমি যতটুকু জানি, নির্বাচন হওয়ার ঠিক কয়েকদিন আগেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। ফলে সেই সময় সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল, সেই সময় কমেন্ট করার সুযোগ ছিল না। আমরা যুক্তরাষ্ট্রের বাংলাদেশের যে দূতাবাস আছে তাদের একটি প্রতিনিধি দলের সাথে আমরা বসেছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসাও করেছি, এটা এখানে বাংলাদেশ স্বার্থ বিরোধী, এই চুক্তিটা বাংলাদেশের স্বার্থ বিরোধী, এরকম অনেকগুলো সমালোচনা আসছে, প্রশ্ন আসছে। এবং পরবর্তীতে আমরা আমাদের একটা এক্সপার্ট টিম তাদের সাথে বসবে, তাদের টিমের সাথে যারা এই চুক্তির সাথে কাজ করেছিল, এবং এটার পরে আমরা আমাদের সাংগঠনিক বা দলীয় আমাদের যে মতামতটা সেটি জানাবো। এবং সংসদে যেহেতু জুলাই সনদ, গণভোট, অধ্যাদেশ গুলো নিয়ে এত সেইটা নিয়ে আলোচনা করার আসলে আমরা সময় পাইনি, চুক্তি নিয়ে আলোচনা করার সুযোগ হয়নি। হয়তো পরবর্তী অধিবেশনে সেই চুক্তির আলোচনাটিতে আসবে, এবং সেই চুক্তি আসলে তো যদি বাংলাদেশের স্বার্থ বিরোধী হয় সেটা বাতিল করার সুযোগ আছে, অথবা সেই চুক্তি সম্পর্কে সরকারের, বর্তমান সরকারের একটা পরিষ্কার ধারণা আসলে দেওয়া দরকার ছিল জনগণকে এবং আমাদেরকে। এবং অন্তর্বর্তী সরকারের সময়ে এই চুক্তির সাথে যিনি জড়িত ছিলেন, আমরা জানাভাবে শুনেছি, বর্তমান সরকার যে পররাষ্ট্রমন্ত্রী, সরকারের দায়িত্বে ছিলেন এবং যার পদ চেয়েছিল বর্তমান সরকারের অনেক নেতৃবৃন্দ, তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী। এটাও আসলে একটা রহস্যের মতো, এটাও কিন্তু তারা বর্তমান সরকার পরিষ্কার করেন। ফলে আমি মনে করি এই চুক্তি নিয়ে বর্তমান সরকারের দায়িত্ব এইটা পরিষ্কার করা, যে এটা বাংলাদেশ স্বার্থ রক্ষা কতটুকু হচ্ছে বা হচ্ছে না, বা কি কারণে এই চুক্তিতে তারা মেনে নিল। অন্তর্বর্তী সরকার তো করেছে, তারাও কেন মেনে নিচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে যেটা হয়েছে যে বা বা স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা তিনি আ আ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন যে এই চুক্তি সংসদে তোলার জন্য যে সমর্থন প্রয়োজন, সেই সমর্থন তিনি পাচ্ছেন না এবং সেই সমর্থনের ব্যাপারে তিনি নাকি নানা পক্ষের সঙ্গে আলোচনা করেছেন বা সহায়তা চেয়েছেন। আপনাদের কাছ থেকে কি তিনি এরকম কোনো সহায়তা চেয়েছেন বা আপনারা কি তাকে সহায়তা করবেন এটা সংসদে তোলার ব্যাপারে? না, অবশ্যই আমরা উনি কেন, আমরা নিজেরাই এটা তুলতে, আমরা হয়তো তুলবো বা কথা বলবো। সামনে হয়তো বাজেট অধিবেশন হবে। তো উনি বিভিন্ন সময় ওনাকে আমরা সহযোগিতা করেছি। কিন্তু যেটা বললাম, যে জুলাই সনদ, অধ্যাদেশ, সরকার অনেক তাড়াহুড়া করে আদেশগুলো পাস করছিল। তো এগুলোর কারণে আসলে চুক্তি নিয়ে আলোচনা করার কোনো সুযোগ এই লাস্ট অধিবেশনে পাওয়া যায়নি। আচ্ছা। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনে সম্প্রতি বিজেপি জয়যুক্ত হয়েছে এবং আ এই বিজেপি নির্বাচনী প্রচারণে বাংলাদেশী অনুপ্রবেশকারী কোট আনকোট একটি বড় ইস্যু ছিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রায়ই এসব নিয়ে কথা বলেন। এমনকি তিনি অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে এমনটাও বলেছেন যে পাকিস্তানের মতো বাংলাদেশকেও আ শিক্ষা দেওয়ার উচিত। তো এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন? না, পশ্চিমবঙ্গে এবং ভারতের এই অন্তর্বর্তী মানে গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ বিরোধী একটা প্রচারণা চলেছে, গণ অভ্যুত্থান বিরোধী প্রচারণা চলেছে। এবং হচ্ছে এখানে ব্যাপক হিন্দু নির্যাতন হচ্ছে। এইখানে যারা জুলাই অভ্যুত্থান করেছে তার মাধ্যমে জঙ্গিবাদ, মৌলবাদ কায়েম হয়েছে, এই ধরনের ন্যারেটিভ কিন্তু তারা প্রচার করেছে। এবং এইটা আসলে বিজেপির যে রাজনীতি, যে তাদের যে মূল আদর্শ হিন্দুত্ববাদ, সেটাকে পৃষ্ঠপোষকতা করার জন্য, সেটাকে একটা বৈধতা দেওয়ার জন্য তারা এই ধরনের মিথ্যা প্রচার প্রচারণা করে। এর আগেও বিভিন্ন সময় করেছে, প্রোপাগান্ডা করেছে। কিন্তু আপনি যে বললেন এবং মিথ্যা প্রচারণা, আমি একটু যদি আপনাকে বলি যে দীপুচন্দ্র দাস যে হত্যাকাণ্ড ঘটনাটা ঘটেছে ২০২৫ সালের ডিসেম্বরে। তো এ ধরনের ঘটনা তো ঘটেছে এবং এই ঘটনাগুলো তো আলোড়ন তৈরি করেছে, ভারতে আলোড়ন তৈরি করেছে, বিশ্বের বিভিন্ন জায়গায় আলোড়ন তৈরি করেছে। তো আপনার কাছে মনে হয় না যে এই ধরনের ঘটনা ঘটার কারণে আসলে বিষয়টা তারা যেটা বলছে তার মধ্যে কিছুটা সত্যতা আসলেই আছে?
না, সত্যতা আছে, একটা সত্যকে আপনি কিভাবে উপস্থাপন করছেন এবং এটা দিয়ে কি হাসিল করতে যাচ্ছেন, এটার উপর অনেক কিছু নির্ভর করে। এখানে তো যেহেতু ল অ্যান্ড অর্ডারের একটা ভ্যাকুয়াম ছিল, অভ্যুত্থানের পরপর পুলিশ ওয়ার্ক করে নাই, এবং এখানে নানান গোষ্ঠী তাদের নানান ধরনের ইন্টারেস্ট সার্ভ করার চেষ্টা করেছে মাঠে এবং নানাভাবে। ফলে এই ধরনের কিছু অনেকগুলো ঘটনা ঘটেছে, এবং সেগুলাকে নিয়ে প্রচার করেছে। কিন্তু অভ্যুত্থানের পর থেকে কিন্তু তারা, অভ্যুত্থানকে কেন্দ্র করে কিন্তু তাদের এই প্রচারণাটা, বাংলাদেশ বিরোধী প্রচারণা এবং তাদের যে অখণ্ড ভারত যে তাদের একটা স্বপ্ন, সেটাকে তারা বাস্তবায়ন করার চেষ্টা, বা এই ড্রিমটা তারা দেখানোর চেষ্টা করে। এখন আমাদের জায়গা থেকে যেটা আমরা বলছি যে আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। তারা নানা ধরনের উস্কানি তৈরি করার চেষ্টা করবে, সাম্প্রদায়িকতা করবে, মৌলবাদী গোষ্ঠীকে বেশি সহায়তা করে। ফলে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। আবার একই সাথে সরকারিভাবে, কূটনৈতিকভাবে আমাদেরকে এই ফয়সালা করতে হবে যে ভারত এই বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা আসলে কবে থামাবে। আমরা সীমান্তে এখনো হত্যাকাণ্ড দেখছি, এই হত্যাকাণ্ড কবে বন্ধ হবে, এবং তারা যে পুশ ইন করছে এটা আহ গত কয়েক বছর ধরেই, অন্তর্বর্তী ও অভ্যুত্থানের পরেও এটা হয়েছে। এবং এইটা কিন্তু সামনে একটা, এবং তারা যে নাগরিকত্ব কেড়ে নিচ্ছে পশ্চিমবঙ্গে, আসামে, এবং আহ মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের, দলিত সম্প্রদায়ের, এটা কিন্তু বাংলাদেশের উপর বড় একটা চাপ তৈরি হতে যাচ্ছে ভূরাজনৈতিক। জি, আপনি এই বিষয়ে গত ১২ই মে মন্তব্য করেছেন যে আমি যদি কোট আনকোট করি যে সীমান্তে আবারও হত্যাকাণ্ড ঘটছে এবং নতুন করে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে এবং সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে বন্ধুত্বের কথা বলা যায় না। এবং কাঁটাতারের বেড়া দিয়ে কখনো প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠে না, আপনার বক্তব্য। তো এই জায়গাটাতে যদি আমি বলি যে আসলে ভারত যদি চায় তার সীমান্ত সুরক্ষার জন্য কাঁটাতারের বেড়া দেবে, তো বাংলাদেশের এক্ষেত্রে আসলে কি করার আছে? মানে আপনি কি করতে পারবেন? ভারত চাইলে কাঁটাতার দিতেই পারে, কিন্তু কাঁটাতার কোন কোন রাষ্ট্র তার সীমান্তে দিচ্ছে এবং সেই রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক কি, সেটাও কিন্তু আমরা জানি। বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর অন্যতম রক্তাক্ত একটি সীমান্ত। সেখানে ১,০০০-এর উপরে কিন্তু মানুষকে, বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে আমাদের স্বাধীনতার পর থেকে, এবং বিগত এক দশকে অনেক বেশি হত্যাকাণ্ড হয়েছে। ফলে ভারত বাংলাদেশ বন্ধুত্ব আমরা কিন্তু বিগত আমলেও শুনেছি। ফলে যার যে আমার সীমান্তকে রক্তাক্ত করে, তার সাথে তো আসলে বন্ধুত্বপূর্ণ মানে অ্যাপ্রোচ নিয়ে আমি আর আগাইতে পারবো না। তার ব্যাপারেও আমাকে সতর্ক থাকতে হবে। এবং এটা আন্তর্জাতিক আহ আইন বলেন, মানবাধিকারের যে কোনো লেন্স থেকে দেখলে এটা কিন্তু আসলে তারা বাংলাদেশের নাগরিকদের মানবাধিকার হরণ করছে। একটা অভিযোগ যেটা ও ও ও মানে পশ্চিমবঙ্গের দিক থেকে তোলা হয় যে যেমন আপনারই সংসদে আপনার সহকর্মী, আপনার সহযোদ্ধা জনাব হাসনাত আব্দুল্লাহ, তিনি গত ডিসেম্বরে একটি মন্তব্য করেছিলেন যে সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত পূর্বাঞ্চলের ৭ রাজ্যকে ভারত থেকে আলাদা করে দেওয়ার কথা তিনি বলছেন, কোট আনকোট। তো এরকম আরো মন্তব্য আপনার দলের সদস্যরা করেছে। তো আপনার কি মনে হয় না যে এই ২ দেশের সম্পর্কের মধ্যে এই ধরনের মন্তব্য এক ধরনের অন্তরায় তৈরি করছে? আর আপনি যদি এটা তুলনা করেন ভারতের সংসদে এবং পশ্চিমবঙ্গে যারা এখন সরকার গঠন করেছে, তারা বাংলাদেশ নিয়ে কি ধরনের মন্তব্য করে, বাংলাদেশের জনগণ নিয়ে, নাগরিক নিয়ে কি ধরনের মন্তব্য করে, তাহলে এইটা তো আসলে পাল্টাপাল্টি একটা প্রতিক্রিয়া। বা তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা, বাংলাদেশের নাগরিকদের তুচ্ছতাচ্ছিল্য করা, সীমান্তে যাদের হত্যা করেছে তাদেরকে গরুচোর বলে এই বৈধতা তৈরি করা, নানাভাবে কিন্তু বাংলাদেশকে নিজেদের মনে করা, তাদের সংসদে বাংলা অখণ্ড ভারতের মানচিত্র রাখা, যেখানে বাংলাদেশ ইনক্লুডেড। ফলে এইটা কিন্তু ভারত থেকে শুরু হয়েছে। ফলে ভারতকে, যদি দক্ষিণ এশিয়ায় আমরা শান্তি চাই, গণতান্ত্রিক একটা পরিস্থিতি চাই, ভারসাম্য চাই, তো সেটার জন্য কিন্তু ভারতকে বাংলাদেশ নীতি পরিবর্তন করতে হবে। এবং আমরা দেখেছি বিগত আমলে সে আওয়ামী লীগের মাধ্যমে, একটি দলের মাধ্যমে সে বাংলাদেশকে নানাভাবে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে, রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে, কূটনৈতিক ভাবে, ভৌগোলিক। ফলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু জনগণ শুধু আওয়ামী লীগের বিরোধিতা করেছে এরকম না, তার কিন্তু পররাষ্ট্র নীতি নিয়েও প্রশ্ন করেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু সে কথা বলেছে, আওয়াজ তুলেছে। ফলে ভারত যদি তার বাংলাদেশ নীতি পরিবর্তন না করে, তাহলে তো বাংলাদেশের মানুষও তো ভারতের প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হবে, বা এক ধরনের অবন্ধুসুলভ আচরণ কিন্তু আসবে আর কি। তো আমরা তো চাই সম্পর্ক থাকুক, কিন্তু সমতা এবং ন্যায্যতাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশকে ভারত কিভাবে দেখে, এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া এবং বাংলাদেশের
জনগণের সাথে সম্পর্ক করা। আমি কিন্তু এটাও বলেছি যে সীমান্তে কাঁটাতার দেওয়া হলেও সেটা সরকার দিচ্ছে, রাজনৈতিক দল দিচ্ছে, কিন্তু জনগণ কিন্তু কাঁটাতার চায় না। জনগণ ওপারের জনগণ এপারের জনগণের সাথে বন্ধুত্ব চায়, সম্পর্ক চায়, আমাদের ঐতিহাসিক সাংস্কৃতিক নানান ধরনের মেলবন্ধন আছে, সেটাকে কিন্তু চর্চা করতে চায়। তো সরকার বা রাষ্ট্রের উচিত আসলে এই জনগণের বন্ধুত্ব স্থাপন করা এবং সমতার ভিত্তিতে এক দেশ আরেক দেশের সাথে সম্পর্ক করা। আমরা ইউটিউবে একটি জরিপ করেছিলাম। সেখানে প্রশ্ন ছিল যে, প্রিয় দর্শক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি কি আপনার প্রত্যাশা পূরণ করতে পারছে? তো সেখানে যারা ভোট দিয়েছেন বা মতামত দিয়েছেন তাদের ৬৪% বলছেন পারছে না। তবে অনেকে এই মন্তব্যও করেছেন যে এনসিপি তো সরকার গঠন করে নাই, ফলে তাদের নিয়ে এমন প্রশ্ন কেন? আমরা আসলে প্রশ্নটি করেছিলাম যে জুলাই গণ আন্দোলন থেকে সৃষ্ট একটি দলের প্রতি মানুষের প্রত্যাশার কথাটা বিবেচনা করে। আপনি এই বিষয়ে কিছু বলতে চান? এনসিপির প্রতি মানুষের সব প্রত্যাশা সবচেয়ে বেশি, এখনো বেশি, যদিও এনসিপি সংসদে 6টি আসন পেয়েছে মাত্র, এবং রাজনৈতিক দল হিসেবেও ফরমেশন পিরিয়ডে আছে। এবং এই প্রত্যাশার চাপ আমাদের কাছে আসছে, একটা তো গণ অভ্যুত্থানের যে বা অন্যান্য রাজনৈতিক দলের উপর দিয়ে দেখে না। কারণ মানুষ, হ্যাঁ, গণ অভ্যুত্থানের দিকে সব দল ছিল, বিএনপি জামাত ছিল, কিন্তু তারা তো বিগত 16 বছর বিরোধী দল হিসেবে কিন্তু সেই ভূমিকাটা, জনগণের প্রত্যাশা রাস্তায় নেমে আসেনি। মানুষ একটা নতুন নেতৃত্ব চেয়েছিল, বিকল্প নেতৃত্ব চেয়েছিল গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সেটা মানুষ এনসিপির ভিতর দিয়ে দেখা, বা নির্বাচনে যদি আরো ভালো করতো মানুষের প্রত্যাশা আরো পূরণ হতো। কারণ সংসদে কিন্তু এনসিপি সবচেয়ে ভোকাল থেকে জনগণের পক্ষে কথাগুলো বলছে। ফলে আমি মনে করি মানুষের প্রত্যাশা আছে, আমরা প্রত্যাশা আছে, সেটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছি আমাদের সাংগঠনিক বিস্তারে, আমাদের সারা দেশে। আমাদের আহ আমাদের যদিও আমাদের যাত্রাটা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে শহর কেন্দ্রিক, এখন আমরা কিভাবে গ্রামে গ্রামে পৌঁছাতে পারি, তৃণমূলে পৌঁছাতে পারি। আমরা এর আগে জুলাই পদযাত্রা করেছিলাম, তখন একটা বড় সম্পর্ক তৈরি হয়েছিল তৃণমূলের জনগণের সাথে। তা আমরা একই সাথে সাংগঠনিক বিস্তৃতি, একই সাথে দেখবেন আপনি তরুণদের দল, বাংলাদেশের ইতিহাসে এর আগে হয়েছিল, বা বিভিন্ন জায়গায় নানা ধরনের হঠকারী সিদ্ধান্ত, বা নানা ধরনের বিপ্লবের আর তারা নানা ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়ে কিন্তু অনেক, ফলে আমরা সেই জায়গায় খুবই নিজেদের অবস্থানটা তৈরি করতে চাই। এবং আমাদেরকে কিন্তু আসলে একদিকে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার, একদিকে কিন্তু প্রতিষ্ঠান, আমরা এস্টাবলিশমেন্ট বা ডিপ স্টেট বলি, তারাও কিন্তু নতুন শক্তি হিসেবে এনসিপি কে খুবই সাধুবাদ জানায়নি বা জানাচ্ছে না। ফলে নানান ফ্রন্টে কিন্তু আমাদেরকে প্রতিযোগিতা বা দ্বন্দ্বর মধ্যে দিয়ে আগাতে হচ্ছে। আরেকটি বিষয় নিয়ে খুব আলোচনা হয় বা মাঝে, মাঝে একটু বিতর্ক হয়, সেটা হচ্ছে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট নিয়ে। এবং আপনি বলেছেন যে এটি আদর্শিক জোট নয়। এই বিষয়টাকে আরেকটু বিস্তারিত আমাদেরকে বলতে পারেন যে জামায়াতের কোন আদর্শ আপনাদের সঙ্গে যায় না বা আপনাদের কোন আদর্শ জামায়াতের সঙ্গে যাচ্ছে না? জি, জামাত ইসলামী একটি ইসলামী রাজনৈতিক দল, একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা তার ভিশন। ফলে তার এই আদর্শের সাথে তো এনসিপির আদর্শ তো মিলবে না। এনসিপি মধ্যপন্থী, উদারপন্থী একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ফলে এখানে আদর্শিকভাবে জোট হওয়ার আসলে কোনো সুযোগ নাই। আমাদের ধর্মের প্রশ্নে আমরা ইসলামী মূল্যবোধকে ধারণ করি, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধকে ধারণ করি, কিন্তু আমরা কিন্তু রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিক এবং সার্বজনীন রাষ্ট্রই চাই, যেখানে সকল নাগরিকের অধিকার থাকবে। ধর্ম, বর্ণ, শ্রেণী সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নাগরিক হিসেবে সে রাষ্ট্রে মূল্যায়িত হবে, আইনের চোখে সবার সমান অধিকার থাকবে। এনসিপির আদর্শিক জোট সম্ভব নয়। তবে আমাদের সংস্কারের ভিত্তিতে এই জুলাই সনদের ইস্যুতে আমাদের ন্যূনতম রাজনৈতিক ঐক্য আছে এবং নির্বাচনী জোট হয়েছে। আচ্ছা, এই যে আপনাদের যে নির্বাচনী জোট, এই জোটের ভবিষ্যৎ কি? মানে এই যে স্থানীয় সরকার নির্বাচন সামনে আসবে, সেই নির্বাচনে কি আপনাদের এই জোট বহাল থাকবে? স্থানীয় সরকার নির্বাচনে জোট বহাল থাকবে কিনা এটা
বলার সময় এখনই আসে নাই। তবে আমরা চাই যে আমরা এককভাবেই স্থানীয় সরকার ইলেকশন করতে। স্থানীয় সরকার ইলেকশন একটা আমাদের জন্য আরেকটা বড় সুযোগ, সারা দেশে তৃণমূল সংগঠন গোছানো এবং উপজেলা ইউনিয়ন পর্যায়ে আমাদের নেতৃত্ব তৈরি হওয়া। ফলে আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। তবে নির্বাচনী বাস্তবতাতে আসলে যেকোনো সময় জোট বা সিদ্ধান্ত হয়, এবং স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু লোকাল আন্ডারস্ট্যান্ডিং বা লোকাল পর্যায়ে জোট অনেক সময় হয়ে যায়। নানান ধরনের ইকুয়েশন এখানে তৈরি হয়। ফলে আমরা আমাদের যে নির্বাচনী জোট এখন যেটা, সেটা পার্লামেন্টে আছে, জাতীয় পর্যায়ে আছে, সংস্কার ইস্যুতে আমরা 11 দলে একসাথে কর্মসূচি দিচ্ছি, এটা অব্যাহত থাকবে। কিন্তু স্থানীয় নির্বাচনে আমরা আলাদাভাবে দল গোছাচ্ছি, এবং আমাদের এনসিপির কিন্তু আরো অনেকগুলো এজেন্ডা আছে যেটা 11 দল থেকে ভিন্ন। সেগুলো কিন্তু আমরা দলীয়ভাবে আমরা সেই সকল কর্মসূচি পালন করব, বক্তব্য দিয়ে যাচ্ছি। এই বিষয়ে আমাদের একজন দর্শক একটি প্রশ্ন করেছেন। তার নাম এস.এম. রওশন। তিনি জানতে চেয়েছেন যে আপনি বাংলাদেশ এবং ভারত নিয়ে যে আপনার ভিতরে যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে আমার প্রশ্নটা হলো এরকম যে আপনি রাজনৈতিক কারণে আপনি পাকিস্তানের দোসর যারা জামাতের সাথে আপনি নিজেকে যুক্ত করেছেন, আপনার রাজনৈতিক দলকে যুক্ত করেছেন, এইটা স্ববিরোধী কিনা, এটা আমার প্রশ্ন আপনার কাছে। না, জামাত 71 পাকিস্তান এগুলো নিয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা যে 71-এর সময় তৎকালীন বিভিন্ন রাজনৈতিক দলের যে ভূমিকা, সেটা ইতিবাচক হোক নেতিবাচক হোক, আওয়ামী লীগের ভূমিকা, শেখ মুজিবের ভূমিকা, জামাত ইসলামের ভূমিকা, এটা ইতিহাস হিসেবে আমরা আমরা যার যেটুকু কন্ট্রিবিউশন, যে 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 ভূমিকা আছে সেটা ইতিহাসের সত্য আকারে আমরা দেখি। কিন্তু জামাত ইসলামী কিন্তু গত 50 বছর ধরেই বাংলাদেশের নানা ফরম্যাটে তারা রাজনীতি করে আসছে। এখন তাদের 71-এর ভূমিকা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, এইটার দায়ভার কিন্তু এনসিপির না। এটা যারা তাদের যে এই বিগত সময় যারা নেতৃত্ব দিয়েছে, তাদের সাথে জোট করেছে, এখন সরকারে আসছে, এটা তারা তাদের দায়িত্ব ছিল। এবং বর্তমান জামাতের যারা নেতৃত্ব আছে তারা তো আসলে 71-এর সেই ভূমিকা তাদের ছিল না, তারা একেবারে নিউ জেনারেশন। এবং তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ বলেন, আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, বাংলাদেশ, এই সকল আইডিয়াকে তারা সাবস্ক্রাইব করে কিন্তু রাজনীতি করছেন, নাহলে তারা রাজনীতিও করতে পারতেন না। ফলে সেই জায়গাতে আমরা কোনো মানে সমস্যা দেখছি না। এনসিপি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এনসিপি, আমরা চাই যে এই মুহূর্তে আমরা সাংগঠনিক বিস্তৃতিটা তৈরি করতে, সারা দেশে আমাদের নেতৃত্ব তৈরি করতে, এবং হচ্ছে যেই এনসিপি আসলে একটা জেনারেশনকে রিপ্রেজেন্ট করে, এবং সেই সকল মানুষ যারা যারা দেশে পরিবর্তন চায়, তারা যে সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে, এবং দেশের একটা যে বৈষম্য বিরোধী একটা উম, আমরা আকাঙ্ক্ষা ছিল, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেইটাকে, তাহলে এই যে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, তাদেরকে ক্ষমতায়িত করা, তাদের কণ্ঠস্বর, তাদের জন্য আহ একটা রাষ্ট্র তৈরি করা, পরিবর্তন সংস্কার করা, তো এই আদর্শিক জায়গাগুলোতে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এনসিপি কাজ করবে। এবং বর্তমান সময়ে আমরা অনেকগুলো সংকট আছে দেশের, নানান, আমাদের যেটা ভারতের ইস্যু বলেন, যুক্তরাষ্ট্রের ইস্যু বলেন, আমরা দেখতে পাচ্ছি যে পতিত ফ্যাসিস্ট তারা নানাভাবে আহ এন্টার করার চেষ্টা করছে, তারা নানাভাবে দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। তো সেই ধরনের পরিস্থিতি হলে তো তখন তখন তো আমরা সরকার বা বিরোধী দল হিসেবে ফাংশন করবো না, তখন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য আমাদের থাকবে। যে হাম বা হামের লক্ষণ নিয়ে 400-র বেশি শিশুর মৃত্যু হয়েছে এবং অনেক ক্ষেত্রে এটার অন্তর্বর্তী সরকারের গাফিলতি ছিল, এরকম একটা দাবি উঠছে নানা মহল থেকে। এবং বিশেষ করে বলা হচ্ছে যে হামের টিকা কেনার সময় কোনো পরিবর্তন আনা হয়েছে কিনা এবং এর ফলে কোনো ঘাটতি তৈরি হয়েছিল কিনা। তো সে সময় তো ক্যাবিনেটে আপনার যে সহকর্মী জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ছিলেন। তো তার কাছ থেকে কি আপনি কিছু জানতে পেরেছেন যে আসলেই এই টিকা কেনার প্রক্রিয়ায় পরিবর্তন আনায় টিকার সংকট হয়েছে বা এরকম কোনো কিছু হয়েছিল কিনা? না, হামের কিন্তু এটা বেশ একটা জটিল পরিস্থিতি, এবং এটা প্রথমত আমি দুঃখ প্রকাশ করছি, শোক প্রকাশ করছি যারা এতগুলো শিশু মারা গিয়েছেন, এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখানে আমরা খুবই স্পষ্টভাবে বলেছি, সরকার সরকারও বলেছে তদন্ত কমিটি তারা করবে। যদি অন্তর্বর্তী সরকারের কোনো গাফলতি থাকে, দায়িত্বহীনতা থাকে, সেটা তদন্ত কমিটি করে তারা জনগণের কাছে স্পষ্ট করুক, তারা সে অনুযায়ী ব্যবস্থা নিক।
কিন্তু আমরা কিন্তু ইমিডিয়েটলি আমরা এই ক্রাইসিসটা কিভাবে ম্যানেজ করব? আমাদের তো এখনই উচিত যে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করা, বিশেষায়িত হাসপাতাল বাড়ানো আরো হামের জন্য, এবং যাতে পরিবারগুলা চিকিৎসা পায়। কিন্তু আমরা বারবার অন্তর্বর্তী সরকার দায় চাপানোর মাধ্যমে, বা এই সরকারও দায় চাপাচ্ছে, বা আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট তারা নানাভাবে এটা প্রচার প্রচারণা করে করার চেষ্টা করছে। এবং এটা কিন্তু ৯ বছরের যে ৯ মাসের শিশু, তার ৯ মাসের উপরে তো এই হাম টিকা দেওয়ার কথা ছিল। তো ৯ মাসের নিচে যারা, তাদেরও এখন এই হাম আক্রান্ত হচ্ছে। তো এটা নতুন ভ্যারিয়েন্ট কিনা, এই ধরনের আলাপও কিন্তু আসছে। কিন্তু আসিফ মাহমুদের কাছ থেকে আপনি এই ব্যাপারে কোনো কিছু জানতে পারেননি, বা আপনি তাকে কোনো কিছু জানতে চেয়েছিলেন কিনা? না, আসিফ মাহমুদ বা আমাদের যেটা ইন্টারনাল হচ্ছে যে সরকারের জায়গা থেকে সরকার যেটা রেগুলার প্রসেস সেটাই ফলো করেছে। এবং স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী তারা আসলে ভালো, অন্তর্বর্তী সরকার তারা এই বিষয়ে আরো ভালো বলতে পারবে, তাদেরকে আর জিজ্ঞাসাবাদ আপনার দলের করা উচিত। তরফ থেকে হামের বিষয়ে সচেতনতা তৈরি করা বা বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? আমাদের হচ্ছে যেই আহ, আমাদের একটা সহযোগী পেশাভিত্তিক যে সংগঠন যাদের সাথে আমরা কাজ করি, স্বাস্থ্য বিষয়ক ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা জনসচেতনতা করছি, ভলেন্টিয়ার দিয়েছি, প্রত্যেকটা ঢাকা শহরে খুব গুরুত্বপূর্ণ একটা হাসপাতালে হেল্প ডেস্ক তৈরি করেছি। এবং আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী বিভিন্ন পরিবারকে সহায়তা করার চেষ্টা করছি। জনাব নাহিদ ইসলাম, ডয়চে ভ্যালিকে এই সাক্ষাৎকার দেয় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ডয়চে ভেলের যারা দর্শক আছেন তাদেরকেও ধন্যবাদ, এবং এনসিবির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আগামী সপ্তাহে আমরা আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর ডয়চে ভ্যালে বাংলা রয়েছে টিকটকে, আমাদের সেখানেও অনুসরণ করতে ভুলবেন না। দেখা হবে আবারও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।